স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগা একটা দুঃসহ স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দল। 2018 সালের জুনে যখন অ্যান্টিগার এই টেস্টটা বাংলাদেশ খেলতে গিয়েছিল, তখন একেবারেই মনে হয়নি একটা দুঃসহ ঘটনা ঘটতে চলেছে সামনে। বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করে সেই ম্যাচটা, এবং সেখানে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মমিনুল হক, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এক্সপিরিয়েন্সড একটা ব্যাটিং কোর সবাই একসঙ্গে ফ্লপ করে গিয়েছিলেন, এবং বাংলাদেশ তাদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে অল আউট হয়ে গিয়েছিল। মাত্র 18.4 ওভার ব্যাট করে বাংলাদেশ 43 রানে সেই প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে 406 রান, এবং বাংলাদেশ ইনিংস ডিফিট এড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মাত্র 144 রানে তারা অল আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ব্যবধানে ম্যাচটা জিতে যায়। এরকম একটা দুঃসহ স্মৃতি পেছনে রেখে আবারও আগামীকাল অ্যান্টিগাতে বাংলাদেশ মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে। এই দলটায় বেশ কিছু পরিবর্তন অবশ্যই আছে, তবে কিছু সার্ভাইভার্স রয়েছেন যারা 2018 সেই দুঃসহ সময়টায় দলের সঙ্গে ছিলেন। তাদের মধ্যে একজন মমিনুল হক, লিটন কুমার দাসও রয়েছেন সেই তালিকায়, এবং মেহেদী হাসান মিরাজও খেলেছিলেন সেই ম্যাচটা। আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, সেই দলটাতে অনেক পরিবর্তন হয়েছে, তবে পরিবর্তন হয়নি একটা জায়গায়। ক্রেগ ব্র্যাথওয়েট, তিনি এবারের ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন। 2018 সালে সেই ম্যাচটাতে তিনি ক্যাপ্টেন ছিলেন না, তবে ওপেনিং ব্যাটার হিসেবে নেমে সেই 406 রানের মধ্যে একটা সেঞ্চুরি তিনি করেছিলেন। 121 রান তার ব্যাট থেকে এসেছিল। অর্থাৎ গতবার এই দুটো দল যখন একে অপরের মুখোমুখি হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা সুখকর সময় ছিল এবং বাংলাদেশ তার একটা দুঃস্বপ্নের মতো টেস্ট কাটিয়েছিল। সেই দুঃস্বপ্নটাকে পাশ কাটিয়ে এখন কি আলোর মুখ দেখবে বাংলাদেশ? আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে বাংলাদেশ দলের জন্য অবশ্যই থাকবে শুভকামনা, এবং যারা যারা সার্ভাইভ করে গেছেন সেই টেস্টের পর ঘুরে ফিরে তাদের উপরই কিন্তু গুরু দায়িত্বটা পড়ে যাচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ার করে ফেলেছেন টেস্ট ক্রিকেট থেকে, সাকিব আল হাসানও রিটায়ার করে ফেলেছেন, তামিম ইকবালেরও কোনো নিশ্চয়তা নেই তিনি ফিরে আসবেন কি আসবেন না, মুশফিকুর রহিম ইনজুরির কারণে এই স্কোয়াড থেকে ছিটকে গেছেন। সুতরাং সিনিয়র ক্যাম্পেইনার্স বলতে মমিনুল হক, লিটন দাসের উপরই বাংলাদেশকে নির্ভর করতে হবে তাদের ব্যাটিং সাইডে। আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, তারাও পরিবর্তিত একটা দল নিয়ে এসেছে এবং তুলনামূলকভাবে তারাও কিন্তু বেশ নবীন একটা দল। সুতরাং লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আরো একটা বিষয় না বললেই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ 2018-তে যখন গিয়েছিল, সেখানে তারা 3জন পেস বোলার এবং 2জন স্পিনার ব্যবহার করেছিল তাদের প্রথম টেস্টে, যেখানে 3 পেসার ছিলেন আবু জায়েদ রাহি, রুবেল হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি। সেখান থেকে কিন্তু বড় একটা পরিবর্তন বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে হয়েছে। বিগত 3 বছর ধরে বাংলাদেশের পেসাররা দারুণ উন্নতি করেছেন। ডোমেস্টিক সার্কিটে অনুকূল কন্ডিশনে বল করার সুযোগ পেয়ে এখন কিন্তু বাংলাদেশের পেস বোলিং পাইপলাইনটা বেশ সমৃদ্ধ হচ্ছে, এবং সেটারই প্রতিফলন হিসেবে বাংলাদেশ এইবারের টেস্ট স্কোয়াডে 4জন পেসারকে দিয়েছে যারা মোটামুটি ভালো লেভেলে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে বল করার সক্ষমতা রাখেন। তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুলদের উপর অনেক কিছু নির্ভর করছে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশ আসলে কি করতে পারে, কোনো ভালো সাফল্য নিয়ে আসতে তারা পারে কিনা। দেখা যাক, সময় বলে দেবে, এবং বাংলাদেশ অ্যান্টিগার দুঃসহ স্মৃতিটা পাশ কাটিয়ে অন্তত একটা ভালো রেজাল্টের দিকে এগিয়ে যাবে, সেটা আমরা আশা করি। বিশেষ করে ব্যাটিংটা নিয়ে বাংলাদেশের যে শঙ্কা, সেই শঙ্কাটা আগামীকাল বাংলাদেশের ব্যাটাররা দূর করবেন আশা করি। এবং আরো একটা ব্যাপার যেটা বোঝা যাচ্ছে, যে বাংলাদেশ যদি টসে জেতে, আমার মনে হয় তারা আগে ব্যাট না করে আগে ফিল্ড করার সিদ্ধান্ত নিতে পারে, কারণ পেস বোলারদের জন্য অনেক সময় অ্যান্টিগার উইকেটটা একটা স্বর্গরাজ্য হয়ে যায়। উইকেট দেখবেন, এরপর অবশ্যই সিদ্ধান্তে যাবেন, তবে আমার মনে হচ্ছে প্রথমে টস জিতে ফিল্ডিং নেওয়াটাই বাংলাদেশের জন্য সমীচিত হতে পারে। ওয়েস্ট ইন্ডিজও হয়তো একই কাজ করার চেষ্টা করবে। সঙ্গে থাকবেন অল স্পোর্ট এবিপির। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।